আপনি কি জানেন আপনার জীবন ভাগ্যের হাতে নয় বরং আপনার ধারণার অর্থাৎ অ্যাজাম্পশনসের ওপর ভিত্তি করে চলে। আপনি যেভাবে আশা করেন আপনার জীবন ঠিক সেভাবেই মোড় নেয়, ভাগ্যের কারণে নয় বরং আপনার গভীর মনোযোগ বা ফোকাসের কারণে। নেপোলিয়ন হিলের এই কালজয়ী দর্শন আপনাকে কেবল অর্থ উপার্জনের পথ দেখাবে না, এটি আপনার কথা বলা, চলাফেরা এবং ভাবনার ধরন বদলে দেবে। এটি কোনো সাধারণ পরামর্শ নয়, এটি আপনার ভবিষ্যতের ওপর আধিপত্য বিস্তারের একটি ব্লুপ্রিন্ট। থমাস এডিসন বা হেনরি ফোর্ড কেবল আশা করেননি যে তারা সফল হবেন, তারা আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা সফল। তারা এমনভাবে কাজ করতেন যেন সাফল্য ইতিমধ্যেই তাদের হাতের মুঠোয় চলে এসেছে। আপনি কি আজও অজুহাত আর ভয়ের বৃত্তে বন্দী, নাকি আপনি আপনার অবচেতন মনকে এমনভাবে রিপ্রোগ্রাম করতে প্রস্তুত যেখানে ডাউট বলে কিছু থাকবে না? আজ আমরা কেবল একটি বইয়ের সারসংক্ষেপ শুনব না, আজ আমরা শুরু করব আপনার জীবনের সেই মেন্টাল রেভলিউশন যা আপনাকে সাধারণ থেকে অজেয় করে তুলবে। কান পেতে শুনুন, কারণ আগামী কয়েক মিনিটে আপনার ভেতরের সেই শক্তি জেগে উঠতে চলেছে যা পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই মুহূর্ত থেকে আপনি আর আগের মানুষটি থাকবেন না। চলুন শুরু করা যাক। সব বড় সাফল্যের শুরু হয় একটি সাধারণ চিন্তা থেকে, কিন্তু নেপোলিয়ন হিল আমাদের শিখিয়েছেন যে চিন্তা কেবল কল্পনা নয়, চিন্তা হল একটি শক্তিশালী বস্তু বা শক্তি। থটস আর থিংস। যখন এই চিন্তার সাথে একটি সুনির্দিষ্ট লক্ষ্য, অধ্যাবসায় এবং তা বাস্তবে রূপান্তরের তীব্র আকাঙ্ক্ষা যুক্ত হয়, তখন তা সম্পদে পরিণত হয়। ১. এডউইন বার্নস ও এডিসনের গল্প, চিন্তার শক্তি। এই সত্যের সবচেয়ে বড় উদাহরণ হলেন এডউইন বার্নস। বার্নস যখন প্রথম মহান বিজ্ঞানী থমাস এডিসনের সাথে দেখা করতে যান, তখন তার পকেটে টাকা ছিল না এবং তিনি দেখতেও সাধারণ ছিলেন, কিন্তু তার মাথায় একটি সুনির্দিষ্ট চিন্তা ছিল। তিনি এডিসনের অধীনে কাজ করবেন না, বরং তার বিজনেস পার্টনার হবেন। শুরুতে তিনি এডিসনের অফিসে খুব সামান্য বেতনে কাজ শুরু করেন। ৫ বছর পর যখন সুযোগ এলো, তখন তিনি তা লুফে নেন এবং এডিসনের ডিকটেটিং মেশিন বিক্রির দায়িত্ব নিয়ে সফল হলেন। বার্নস প্রমাণ করেছিলেন যে মানুষ যদি তার লক্ষ্যে অবিচল থাকে এবং নিজের চিন্তাকে একটি গভীর আবেগে রূপান্তর করতে পারে, তবে পৃথিবীর কোনো শক্তি তাকে থামাতে পারে না। ২. অবচেতন মন এবং মানসিক ইঞ্জিনিয়ারিং, মেন্টাল ইঞ্জিনিয়ারিং। আপনার অবচেতন মন আপনার চিন্তাকে বাস্তব রূপ দেওয়ার জন্য ২৪ ঘন্টা কাজ করে। এটি কোনো তর্কে জড়ায় না। আপনি একে যা দেন, এটি তাই গ্রহণ করে। একে বলা হয় মেন্টাল ইঞ্জিনিয়ারিং। আপনি যদি বারবার নিজেকে বলেন যে আপনি ব্যর্থ হবেন, তবে আপনার অবচেতন মন সেই ব্যর্থতাকেই আপনার সামনে নিয়ে আসবে। রাস বা রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম। আমাদের মস্তিষ্কের একটি বিশেষ ফিল্টারিং সিস্টেম আছে যাকে বলা হয় RAS। আপনি যখন কোনো নির্দিষ্ট লক্ষ্যের উপর গভীর মনোযোগ দেন, তখন আপনার মস্তিষ্ক চারপাশের হাজারো তথ্যের মধ্য থেকে কেবল আপনার লক্ষ্যের সাথে সম্পর্কিত সুযোগগুলোকেই খুঁজে বের করতে শুরু করে। যেমন, আপনি যখন কোনো নির্দিষ্ট মডেলের গাড়ি কেনার কথা ভাবেন, তখন হঠাৎ করেই রাস্তায় সেই গাড়িটি বারবার আপনার নজরে আসে। ঠিক একইভাবে আপনার লক্ষ্য অর্জনের সুযোগগুলো আপনার সামনে ধরা দিতে শুরু করে। ৩. অ্যাক্ট অ্যাজ ইফ বা ইতিমধ্যেই সফল এমন ভঙ্গি করা। সাফল্যের একটি বড় গোপন সূত্র হল এমনভাবে কাজ করা যেন আপনি ইতিমধ্যেই আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। অ্যাক্ট অ্যাজ ইফ ইটস অলরেডি রিয়েল। একে বলা হয় অ্যাসাম্পশন বা ধারণা করা। হেনরি ফোর্ড বা থমাস এডিসন প্রমাণ পাওয়ার অপেক্ষায় বসে থাকেননি। তারা আগেই মনে মনে বিশ্বাস করেছিলেন যে তারা সফল হবেন। ভয় নয়, বিশ্বাস থেকে কাজ করুন। সফল হওয়ার আগে আপনাকে আপনার মনে সাফল্যের সেই চিত্রটি ফুটিয়ে তুলতে হবে। পুনরাবৃত্তি। অবচেতন মন পুনরাবৃত্তির ভাষা বোঝে। আপনার লক্ষ্যগুলো প্রতিদিন সকালে এবং রাতে উচ্চ স্বরে পাঠ করুন, যতক্ষণ না আপনার অবচেতন মন একে ধ্রুব সত্য হিসেবে গ্রহণ করে। ৪. সিদ্ধান্তই চূড়ান্ত। মনে রাখবেন, যা কিছু মানুষ ভাবতে পারে এবং বিশ্বাস করতে পারে, তা সে অর্জনও করতে পারে। Whatever the mind can conceive and believe, it can achieve. দারিদ্র্য বা সম্পদ উভয়ে আমাদের চিন্তার ফসল। আপনি যদি বড় কিছু অর্জন করতে চান, তবে আজই আপনার চিন্তাকে একটি অটল সিদ্ধান্তে রূপান্তর করুন। আপনার চিন্তা হল সেই বীজ যা থেকে আপনার ভবিষ্যতের বিশাল মহীরুহ গড়ে উঠবে।
তাই নেতিবাচক চিন্তার বদলে আপনার মনে আজ থেকেই রোপণ করুন সাফল্য, আত্মবিশ্বাস এবং প্রাচুর্যের চিন্তা। সফলতার পথে আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল তীব্র আকাঙ্ক্ষা। নেপোলিয়ন হিল বলেন, আকাঙ্ক্ষা বা ইচ্ছা কেবল একটি সাধারণ চাওয়া নয়। সব বড় অর্জনের শুরু হয় একটি নির্দিষ্ট লক্ষ্যের প্রতি জ্বলন্ত আকাঙ্ক্ষা থেকে। যারা বিজয়ী হয় তারা কেবল সাফল্য চায় না, বরং তাদের প্রতিটি কোষে সেই সাফল্যের জন্য তৃষ্ণা থাকে। ১. সাধারণ ইচ্ছা বনাম তীব্র আকাঙ্ক্ষা। পৃথিবীর সবাই ধনী হতে চায়, কিন্তু সবাই তা পারে না, কারণ সাধারণ ইচ্ছা আর বার্নিং ডিজায়ারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সাধারণ ইচ্ছা হল একটি দুর্বল চিন্তা যা বাধা পেলেই দমে যায়, কিন্তু তীব্র আকাঙ্ক্ষা হল একটি মানসিক উন্মাদনা বা প্যাশন যা মনকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলে যে ব্যর্থতা বা পরাজয় শব্দটি সেখানে অর্থহীন হয়ে পড়ে। ২. পিছনের সব রাস্তা পুড়িয়ে ফেলা, বার্নিং দ্য ব্রিজেস। হিল একটি প্রাচীন যোদ্ধার গল্প দিয়ে এটি বুঝিয়েছেন। একজন সেনাপতি যখন তার সেনাবাহিনী নিয়ে শত্রুদেশে পৌঁছালেন, তিনি নির্দেশ দিলেন তাদের বহনকারী সব জাহাজ পুড়িয়ে ফেলতে। তিনি তার সৈন্যদের বললেন, তোমরা দেখছ জাহাজগুলো জ্বলছে, এর অর্থ হল জয়ী হওয়া ছাড়া আমাদের প্রাণ নিয়ে ফেরার আর কোনো পথ নেই। যখন আপনার সামনে সফল হওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ থাকে না, তখনই আপনার অবচেতন মন জয়ের জন্য তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে। ৩. অর্থ উপার্জনের ৬টি সুনির্দিষ্ট পদক্ষেপ। নেপোলিয়ন হিল ইচ্ছাশক্তিকে বাস্তবে বা অর্থে রূপান্তর করার জন্য ৬টি ব্যবহারিক ধাপের কথা বলেছিলেন, যা টমাস এডিসনও নিজে অনুমোদন করেছিলেন। ধাপ ১. সুনির্দিষ্ট পরিমাণ ঠিক করুন। মনে মনে শুধু বলবেন না যে আমি অনেক টাকা চাই। অর্থের একটি সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করুন, যেমন ৫ লাখ বা ১০ কোটি টাকা। ধাপ ২. বিনিময়ে কি দেবেন ঠিক করুন। এই পৃথিবীতে মাগনা বা ফ্রিতে কিছু পাওয়া যায় না। আপনি যে অর্থটি পেতে চান তার বিনিময়ে আপনি কী ধরনের সেবা বা পরিশ্রম দিতে প্রস্তুত তা ঠিক করুন। ধাপ ৩. সময়সীমা নির্ধারণ করুন। আপনি ঠিক কোন তারিখের মধ্যে এই অর্থটি অর্জন করতে চান তার একটি সুস্পষ্ট ডেডলাইন সেট করুন। ধাপ ৪. পরিকল্পনা ও কাজ শুরু। আপনার লক্ষ্য অর্জনের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করুন। আপনি প্রস্তুত থাকুন বা না থাকুন, এখনই কাজ শুরু করে দিন। ধাপ ৫. একটি লিখিত বিবৃতি বা চিফ এম তৈরি করুন। উপরের ৪টি তথ্য, টাকার পরিমাণ, বিনিময়ে কি দেবেন, সময়সীমা এবং পরিকল্পনা ব্যবহার করে একটি পরিষ্কার ও সংক্ষিপ্ত লিখিত বর্ণনা তৈরি করুন। ধাপ ৬. প্রতিদিন পাঠ করুন। এই লিখিত বর্ণনাটি প্রতিদিন ২ বার, একবার রাতে ঘুমানোর আগে এবং একবার সকালে ঘুম থেকে উঠে উচ্চস্বরে পাঠ করুন। যখন আপনি এটি পড়বেন তখন মনে মনে বিশ্বাস করুন এবং অনুভব করুন যে আপনি ইতিমধ্যেই সেই অর্থের মালিক হয়ে গেছেন। ৪. কোনো অজুহাত নয়। মনে রাখবেন, টমাস এডিসন ১০,০০০ বার ব্যর্থ হওয়ার পরেও হাল ছাড়েননি, কারণ তার আকাঙ্ক্ষা ছিল অটল। ধীরুভাই আম্বানি একজন সাধারণ পেট্রোল পাম্প কর্মী থেকে রিলায়েন্স সাম্রাজ্য গড়েছিলেন, কারণ তার লক্ষ্য ছিল সুনির্দিষ্ট এবং আকাঙ্ক্ষা ছিল তীব্র। আপনার চারপাশের মানুষ আপনাকে পাগল বলতে পারে, আপনার স্বপ্নকে উপহাস করতে পারে, কিন্তু হিল বলেন, স্বপ্নদ্রষ্টাকে অবজ্ঞা করবেন না। ইতিহাস কেবল সেই পাগল মানুষরাই তৈরি করে যারা তাদের লক্ষ্যের পেছনে অবিচল থাকে। আপনার আকাঙ্ক্ষা যদি যথেষ্ট তীব্র হয়, তবে দারিদ্র্য আপনার চিন্তায় বাসা বাঁধতে পারবে না। বিশ্বাস রাখুন, আপনার অবচেতন মন আপনার এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপান্তর করার জন্য মহাবিশ্বের সমস্ত শক্তিকে কাজে লাগাবে। পরবর্তী অধ্যায়ে আমরা শিখব কিভাবে আপনার এই আকাঙ্ক্ষার সাথে বিশ্বাস বা ফেথ যুক্ত করে একে অবিনাশী করে তোলা যায়। সাফল্যের পথে আমাদের তৃতীয় ধাপ হল বিশ্বাস। নেপোলিয়ন হিলের মতে, বিশ্বাস কোনো আকাশ থেকে পড়া অলৌকিক কিছু নয়। এটি মনের একটি অবস্থা যা সচেতনভাবে তৈরি এবং লালন করা যায়। বিশ্বাস হল সেই মাধ্যম যার মাধ্যমে আপনার সাধারণ চিন্তা দৈব বুদ্ধিমত্তার সাথে যুক্ত হয়ে অসাধ্য সাধন করতে পারে। ১. বিশ্বাস হল একটি নির্মাণ। ফেথ ইজ কনস্ট্রাক্টেড। অনেকে মনে করেন বিশ্বাস একটি আবেগ, কিন্তু হিল বলেন বিশ্বাস হল শৃঙ্খলিত পুনরাবৃত্তির ফল।
একটি দালান যেমন ইট দিয়ে তৈরি হয়, বিশ্বাসও তেমনি আপনার প্রতিদিনের চিন্তা এবং কাজের মাধ্যমে মনের গভীরে গড়ে ওঠে। আপনার অবচেতন মন সত্য বা মিথ্যার মধ্যে পার্থক্য করে না। আপনি একে বারবার যা শোনান এটি তাই বিশ্বাস করতে শুরু করে। তাই বিশ্বাস অর্জনের উপায় হল নিজের লক্ষ্য এবং ক্ষমতা সম্পর্কে বারবার ইতিবাচক তথ্য ইনপুট দেওয়া। 2. আত্মপরামর্শ, অবচেতন মনের সেতুবন্ধন, দ্য ব্রিজ অফ অটো-সাজেশন। অটো-সাজেশন বা আত্মপরামর্শ হল আপনার সচেতন মন এবং অবচেতন মনের মধ্যকার একটি সেতুবন্ধন। এটি এমন একটি মাধ্যম যার মাধ্যমে আপনি আপনার অবচেতন মনকে সুনির্দিষ্ট নির্দেশ প্রদান করেন। হিল বলেন, শুধুমাত্র শব্দ উচ্চারণ করলেই কাজ হবে না। আপনার কথার সাথে যখন তীব্র আবেগ এবং অনুভূতি যুক্ত হবে, কেবল তখনই অবচেতন মন সাড়া দেবে। মানসিক প্রোগ্রামিং। প্রতিদিন সকালে এবং রাতে আপনার লক্ষ্যগুলো উচ্চস্বরে পাঠ করুন। এটি আপনার মস্তিষ্কে নতুন নিউরোলজিক্যাল পাথওয়ে বা নতুন চিন্তার পথ তৈরি করে। পরিচয় পরিবর্তন। আমি চেষ্টা করব না বলে বলুন, আমি ইতিবাচক এবং সুশৃঙ্খল। আমি আমার লক্ষ্য অর্জনে সক্ষম। একে কেবল অনুপ্রেরণা হিসেবে নেবেন না, একে আপনার মনের নতুন সফটওয়্যার হিসেবে ইনস্টল করুন। 3. অ্যাক্ট অ্যাজ ইফ বা সাফল্যের ভান করা। সাফল্যের একটি অন্যতম গোপন সূত্র হল এমনভাবে কাজ করা যেন আপনি ইতিমধ্যেই আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। একে বলা হয় মেন্টাল ইঞ্জিনিয়ারিং। হেনরি ফোর্ড যখন প্রথম গাড়ি তৈরির কথা ভেবেছিলেন, তখন পুরো পৃথিবী তাকে পাগল বলেছিল, কিন্তু তিনি এমনভাবে কাজ করেছিলেন যেন তার সাফল্য সুনিশ্চিত। থমাস এডিসন 10,000 বার ব্যর্থ হওয়ার পরেও বিচলিত হননি, কারণ তার মনে সেই বৈদ্যুতিক আলোর চিত্রটি আগে থেকেই বাস্তব ছিল। আপনি যখন বিশ্বাস নিয়ে চলাফেরা করেন এবং কথা বলেন, তখন আপনার ভয়গুলো ম্লান হয়ে যায়, কারণ বিশ্বাস এবং ভয় একই সাথে থাকতে পারে না। 4. বিশ্বাসের শক্তি ও প্রয়োগ। বিশ্বাস হল সমস্ত সম্পদের জননী। যখন আপনি বিশ্বাস করেন যে মহাবিশ্বের শক্তি আপনার পক্ষে কাজ করছে, তখন আপনার কাছে আসা সুযোগগুলো আপনি সহজেই চিনতে পারেন। দৃশ্যকল্প। প্রতিদিন আপনার কাঙ্ক্ষিত সাফল্যকে চোখের সামনে স্পষ্ট দেখতে চেষ্টা করুন। আপনি কী ধরনের বাড়িতে থাকছেন, কেমন পোশাক পরছেন, বা আপনার মা বাবার মুখে কেমন হাসি দেখছেন, এই ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলো অনুভব করুন। নিশ্চয়তা। মনে রাখবেন, পৃথিবী সম্ভাবতার কাছে নয়, বরং নিশ্চয়তার কাছে নতি স্বীকার করে। যখন আপনি আপনার লক্ষ্যে অটল থাকেন, তখন আপনার অবচেতন মন 5 লাখ গুণ দ্রুত কাজ করে সেই লক্ষ্য পূরণের পথ খুঁজে বের করে। আপনার বিশ্বাসই আপনার ভাগ্য নির্ধারণ করে। আজ থেকেই আপনার মনের বাগানে ভয়ের পরিবর্তে বিশ্বাসের বীজ রোপণ করুন। কারণ মানুষ যা ভাবতে পারে এবং বিশ্বাস করতে পারে, সে তা অর্জনও করতে পারেন। নেপোলিয়ন হিল একটি বৈপ্লবিক সত্য দিয়ে এই অধ্যায় শুরু করেছেন। জ্ঞান হল কেবল সম্ভাব্য শক্তি। নলেজ ইজ ওনলি পোটেনশিয়াল পাওয়ার। এটি তখনই প্রকৃত শক্তিতে রূপান্তরিত হয় যখন একে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কোনো নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করা হয়। 1. সাধারণ জ্ঞান বনাম বিশেষায়িত জ্ঞান। আমাদের স্কুল ও কলেজগুলো আমাদের প্রচুর সাধারণ জ্ঞান শেখায়, যেমন ইতিহাস, ভূগোল বা গণিত। কিন্তু হিল স্পষ্ট করে বলেছেন যে সাধারণ জ্ঞান যত বিশালই হোক না কেন, তা আপনার জন্য অর্থ বা সম্পদ নিয়ে আসবে না। কারণ সাধারণ জ্ঞান দিয়ে আপনি জগৎকে চিনতে পারেন, কিন্তু সম্পদ তৈরির জন্য প্রয়োজন বিশেষায়িত জ্ঞান বা কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর গভীর দক্ষতা। আজকের দিনে আমরা দেখি একজন সাধারণ বিএ বা এমএ ডিগ্রিধারীর চেয়ে একজন দক্ষ কোডার, কপিরাইটার বা ডিজিটাল মার্কেটার অনেক বেশি উপার্জন করছেন, কারণ তারা সিলেবাসের জ্ঞানের বদলে বাজারের প্রয়োজনীয় দক্ষতাকে বেছে নিয়েছেন। 2. শিক্ষিত ব্যক্তির প্রকৃত সংজ্ঞা। আমরা সাধারণত মনে করি যার অনেক ডিগ্রি আছে সেই শিক্ষিত, কিন্তু হিলের দৃষ্টিতে শিক্ষিত ব্যক্তি হলেন তিনি যিনি জানেন তার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় জ্ঞান কোথা থেকে পাওয়া যাবে এবং কিভাবে তা ব্যবহার করতে হবে। একটি চমৎকার উদাহরণ হল হেনরি ফোর্ড। ফোর্ড খুব বেশি শিক্ষিত ছিলেন না, কিন্তু তিনি জানতেন কিভাবে দক্ষ মানুষদের সংগঠিত করতে হয়। একবার এক আইনি লড়াইয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল সাধারণ জ্ঞান নিয়ে, যার উত্তর তিনি দিতে পারেননি। তিনি শান্তভাবে বলেছিলেন, আমার ডেস্কে এমন অনেকগুলো বোতাম আছে যা টিপলে আমি যে কোনো বিষয়ের বিশেষজ্ঞকে আমার সামনে হাজির করে দিতে পারি, যিনি আমাকে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবেন।
অর্থাৎ আপনার মাথায় সব তথ্য থাকতে হবে না, বরং আপনার কাজ হল বিশেষজ্ঞ ব্যক্তিদের জ্ঞানকে আপনার লক্ষ্যের দিকে পরিচালিত করা। ৩. কিভাবে বিশেষায়িত জ্ঞান অর্জন করবেন? আপনার যদি কোনো নির্দিষ্ট দক্ষতা না থাকে, তবে তা শেখার জন্য আজকের যুগে অগণিত সুযোগ রয়েছে। অনলাইন রিসোর্স, ইউটিউব, ফ্রি পিডিএফ এবং অনলাইন কোর্স থেকে আপনি নির্দিষ্ট দক্ষতা অর্জন করতে পারেন। অভিজ্ঞতা ও মেন্টর, যারা ইতিমধ্যেই সেই পথে সফল হয়েছেন তাদের সাহায্য বা ইন্টার্নশিপের মাধ্যমে সরাসরি হাতে কলমে শিখুন। ইলন মাস্কের উদাহরণ। ইলন মাস্কের রকেট সায়েন্সে কোনো ডিগ্রি ছিল না। তিনি কেবল বই পড়ে এবং নাসার টপ ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে স্পেস এক্স গড়ে তুলেছিলেন। ৪. মাস্টার মাইন্ড এবং জ্ঞানের সমন্বয়। আপনি যদি নিজে সব বিষয়ের বিশেষজ্ঞ না হন, তবে হতাশ হবেন না। আপনার সাফল্যের জন্য প্রয়োজন মাস্টার মাইন্ড দল। এমন মানুষদের সাথে জোটবদ্ধ হন যাদের কাছে সেই বিশেষায়িত জ্ঞান আছে যা আপনার নেই। অ্যান্ড্রু কার্নেগি তার বিশাল স্টিল সাম্রাজ্য গড়েছিলেন এমন বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে যাদের জ্ঞান তিনি সমন্বয় করেছিলেন। মনে রাখবেন, একা কাজ করার চেয়ে বিশেষজ্ঞের জ্ঞানকে কাজে লাগানোই হল দ্রুত ধনী হওয়ার আসল পথ। ৫. কর্মপরিকল্পনা, দক্ষতা নির্বাচন। এমন একটি দক্ষতা বেছে নিন যার বাজারে উচ্চ চাহিদা আছে। ৩০ দিনের পরিকল্পনা। আগামী ৩০ দিন প্রতিদিন ২-৩ ঘন্টা করে সেই বিষয়টি নিয়ে পড়াশোনা বা প্র্যাকটিস শুরু করুন। মাইক্রো প্রজেক্ট, কেবল শিখবেন না, যা শিখছেন তা দিয়ে ছোট একটি কাজ করে ফেলুন, যেমন একটি ছোট ওয়েবসাইট ডিজাইন বা 10টি বিজ্ঞাপন লেখা। জ্ঞান থাকলেই সম্পদ আসে না, বরং সেই জ্ঞানকে সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে প্রয়োগ করলেই সম্পদ ধরা দেয়। তাই আজ থেকেই সব জানতা হওয়ার চেষ্টা বাদ দিয়ে একটি নির্দিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ হওয়ার পথে পা বাড়ান। মানুষ যা কিছু কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তা সে অর্জনও করতে পারে। নেপোলিয়ন হিল কল্পনা শক্তিকে মানুষের মনের একটি কর্মশালা বা ওয়ার্কশপ হিসেবে অভিহিত করেছেন, যেখানে সাফল্যের সমস্ত পরিকল্পনা ও নকশা তৈরি হয়। সম্পদ তৈরি হয় আইডিয়া থেকে, আর সেই আইডিয়াগুলোকে বাস্তবে রূপান্তর করার কারিগর হল এই কল্পনা শক্তি। ১. কল্পনা শক্তির দুটি রূপ। উৎসগুলোর বর্ণনা অনুযায়ী হিল কল্পনা শক্তিকে দুটি প্রধান ভাগে ভাগ করেছেন। সিনথেটিক ইম্যাজিনেশন, এটি হল পুরনো ধারণা, পরিকল্পনা বা আইডিয়াগুলোকে নতুনভাবে সাজিয়ে নতুন কোনো রূপ দেওয়া। এতে সম্পূর্ণ নতুন কিছু তৈরি হয় না, বরং মনের মধ্যে আগে থেকে থাকা তথ্য ও অভিজ্ঞতাকে নতুন মডেলে সাজানো হয়। ক্রিয়েটিভ ইম্যাজিনেশন, এটি মানুষের অনুপ্রেরণা ও ষষ্ঠ ইন্দ্রিয়ের সাথে যুক্ত। যখন মানুষের সচেতন মন তীব্র আকাঙ্ক্ষা দ্বারা উজ্জীবিত হয়, তখন এই কল্পনা শক্তি সম্পূর্ণ নতুন এবং বৈপ্লবিক আইডিয়া বা অনুপ্রেরণা তৈরি করতে পারে। পৃথিবীর মহান আবিষ্কারক ও কবিরা এই ক্রিয়েটিভ ইম্যাজিনেশন ব্যবহার করেই তাদের অমর কাজগুলো সম্পন্ন করেছেন। ছোট আইডিয়া যখন সঠিক পরিকল্পনার সাথে যুক্ত হয়, তখন তা বিশাল সম্পদে পরিণত হতে পারে। এই সত্যের বেশ কিছু বাস্তব উদাহরণ আমাদের চারপাশেই রয়েছে। জোম্যাটো, এটি শুরু হয়েছিল কেবল মেনু কার্ড স্ক্যান করার একটি সাধারণ আইডিয়া থেকে, যা আজ হাজার কোটি টাকার কোম্পানিতে পরিণত হয়েছে। ওলা, অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করার একটি সহজ আইডিয়া আজ যাতায়াত ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছে। অঙ্কুর ওয়ারিকু, কোনো বড় অফিস বা ফান্ডিং ছাড়াই কেবল একটি নোটবুক ও আইডিয়া থেকে শুরু করে তিনি আজ ৩০ কোটি টাকারও বেশি রেভিনিউ জেনারেট করছেন তার ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে। ৩. কিভাবে আপনার কল্পনা শক্তিকে শানিত করবেন? কল্পনা শক্তি অনেকটা পেশির মতো। আপনি একে যত বেশি ব্যবহার করবেন, এটি তত শক্তিশালী হবে। আপনার মনের কর্মশালাকে সক্রিয় রাখার জন্যে নিচের পদক্ষেপগুলো নিতে পারেন। আইডিয়া মেশিন হন। প্রতিদিন আপনার নোটবুকে বা ফোনে অন্তত 5টি নতুন বিজনেস বা ডিজিটাল প্রোডাক্টের আইডিয়া লিখুন। আপনার আইডিয়াগুলো কাজ করবে কি করবে না তা নিয়ে শুরুতে ভাববেন না, কেবল লিখে যান, যাতে আপনার মস্তিষ্ক সুযোগ শনাক্ত করার মেশিনে বা অপরচুনিটি স্পটিং মেশিনে পরিণত হয়। মাইক্রো প্রজেক্ট, কেবল ভাবলেই হবে না, সেই আইডিয়া থেকে ছোট ছোট প্রজেক্ট শুরু করুন, যেমন 5টি থাম্বনেল ডিজাইন করা বা 10টি বিজ্ঞাপন লেখা। দৃশ্যায়ন, আপনার লক্ষ্য অর্জিত হয়েছে এমন ছবি প্রতিদিন মনে মনে দেখুন এবং সেই সাফল্যের আবেগ ও আনন্দ অনুভব করুন। ৪. সীমাবদ্ধতা কেবল মনেই।
মনে রাখবেন, মনের কোনো সীমাবদ্ধতা নেই, কেবল সেই সীমাবদ্ধতাগুলো ছাড়া যা আমরা নিজে থেকে মনে মনে গ্রহণ করি। দারিদ্র্য এবং সম্পদ উভয়ই আমাদের চিন্তার ফসল। তাই আপনার মনের কর্মশালায় আজ থেকেই দারিদ্র্যের বদলে প্রাচুর্যের নকশা আঁকতে শুরু করুন। আপনার কল্পনা শক্তি হল সেই শক্তি যা অদৃশ্য আইডিয়াকে দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে পারে। তাই আপনার স্বপ্নকে নিয়ে পাগলামি করার সাহস রাখুন, কারণ ইতিহাস কেবল সেই মানুষরাই তৈরি করে যারা তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য জীবন বাজি ধরতে পারে। আপনার কাছে যত বড় আইডিয়া বা আকাঙ্ক্ষাই থাকুক না কেন, তা কেবল তখনই সফল হবে যখন আপনার কাছে একটি সুপরিকল্পিত এবং প্রয়োগযোগ্য পরিকল্পনা থাকবে। নেপোলিয়ন হিল বলেন, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিও সফল হতে পারবেন না যদি না তার পরিকল্পনাগুলো বাস্তবসম্মত হয়। ১. পরিকল্পনার ব্যর্থতা মানেই চূড়ান্ত হার নয়। সাফল্যের পথে আপনার প্রথম পরিকল্পনাটি ব্যর্থ হতে পারে, কিন্তু হিল আমাদের শিখিয়েছেন যে একটি পরিকল্পনার ব্যর্থতা মানেই স্থায়ী পরাজয় নয়। এর অর্থ কেবল এই যে আপনার পরিকল্পনাটি যথেষ্ট শক্তিশালী ছিল না। আবার শুরু করুন। যদি আপনার পরিকল্পনা কাজ না করে, তবে ভেঙে না পড়ে নতুন একটি পরিকল্পনা তৈরি করুন এবং এখনই কাজ শুরু করুন। বিজয়ীর মূল মন্ত্র। অডিও বুকের এই অংশটি আপনার মনে গেঁথে নিন। পরাজিতরা কখনো জেতে না এবং বিজয়ীরা কখনো মাঠ ছেড়ে পালায় না। কুইটার্স নেভার উইন অ্যান্ড উইনার্স নেভার কুইট। ২. মাস্টারমাইন্ড ও পরিকল্পনার শক্তি। সাফল্যের জন্য আপনার একার জ্ঞান যথেষ্ট নাও হতে পারে। তাই আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে এমন দক্ষ ব্যক্তিদের নিয়ে একটি মাস্টারমাইন্ড গ্রুপ গঠন করুন। অন্যদের অভিজ্ঞতা এবং বুদ্ধিমত্তাকে নিজের পরিকল্পনার সাথে যুক্ত করাই হল দ্রুত বড় হওয়ার গোপন সূত্র। ৩. সিদ্ধান্তহীনতা, সাফল্যের নীরব ঘাতক। নেপোলিয়ন হিল ২৫,০০০ জন ব্যর্থ মানুষের ওপর গবেষণা করে দেখেছেন যে তাদের সবার মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল, তা হল সিদ্ধান্তহীনতা বা গড়িমসি, ইনডিসিশন অর প্রোক্রাস্টিনেশন। এটি হল অলসতার এক রূপ যা আপনার সমস্ত সুযোগ নষ্ট করে দেয়। দ্রুত সিদ্ধান্ত নিন। সফল ব্যক্তিরা খুব দ্রুত এবং দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন। তারা পারিপার্শ্বিক মানুষের কথায় বিভ্রান্ত হন না, বরং নিজের লক্ষ্যের ওপর অটল থাকেন। পরিবর্তন করুন ধীরে। সফল ব্যক্তিদের আরেকটি বড় গুণ হল তারা খুব ধীরে এবং গভীরভাবে চিন্তাভাবনা করে তাদের নেওয়া সিদ্ধান্ত পরিবর্তন করেন, যদি আদতে পরিবর্তনের প্রয়োজন হয়। হেনরি ফোর্ড ও চূড়ান্ত সিদ্ধান্ত। হেনরি ফোর্ড যখন 8 সিলিন্ডার ইঞ্জিন তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তার ইঞ্জিনিয়াররা বলেছিলেন এটি অসম্ভব, কিন্তু ফোর্ড কোনো তর্ক না করে দৃঢ়ভাবে বলেছিলেন, যাই হোক না কেন, এটি তৈরি করো। তার এই অটল সিদ্ধান্তই অটোমোবাইল জগতে বিপ্লব এনেছিল। ঠিক একইভাবে ওয়ারেন বাফেট যখন বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিতেন, তখন তিনি ভিড়ের সাথে না চলে নিজের বুদ্ধিমত্তার ওপর ভরসা করে দ্রুত সিদ্ধান্ত নিতেন। সিদ্ধান্তই পরিচয় তৈরি করে। আপনি যখন সিদ্ধান্ত নিতে দেরি করেন, তখন আপনি আসলে আপনার পুরনো এবং সাধারণ সত্তাকেই ধরে রাখছেন। কিন্তু যখন আপনি কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন এবং পিছনে ফেরার সব পথ পুড়িয়ে ফেলেন, তখন আপনার মন জয়ের জন্য তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে। আপনার পরিকল্পনা যদি সঠিক হয় এবং আপনার সিদ্ধান্ত যদি পাথরের মতো শক্ত হয়, তবে পৃথিবীর কোনো বাধা আপনাকে থামাতে পারবে না। তাই আজই আপনার পদাঙ্ক নির্ধারণ করুন এবং সিদ্ধান্তহীনতাকে আপনার জীবন থেকে চিরতরে বিদায় দিন। সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হল মাঝপথে হাল ছেড়ে দেওয়া। নেপোলিয়ন হিল বলেন, অধ্যবসায় হল সেই অভ্যাস যা ইচ্ছাশক্তির ওপর ভিত্তি করে গড়ে তোলা যায়, যে তার একমাত্র উপায় হল যে কোনো পরিস্থিতিতে মাঠ কামড়ে পড়ে থাকা। ১. সাময়িক ব্যর্থতা বনাম চূড়ান্ত পরাজয়। বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তারা প্রথম বা দ্বিতীয়বার বাধার সম্মুখীন হলেই হাল ছেড়ে দেয়। কিন্তু হিল আমাদের শিখিয়েছেন যে সাময়িক ব্যর্থতা মানেই চূড়ান্ত পরাজয় নয়। এটি কেবল একটি সংকেত যে আপনার পরিকল্পনাটি যথেষ্ট শক্তিশালী ছিল না এবং আপনাকে নতুন করে শুরু করতে হবে। আর.ইউ. ডার্বির উদাহরণ। সোনার খনি থেকে মাত্র 3 ফুট দূরে। ডার্বির কাকা সোনার খোঁজে খনন শুরু করেছিলেন। অনেক পরিশ্রমের পর যখন সোনা পাওয়া যাচ্ছিল না, তখন তিনি হাল ছেড়ে দিয়ে মেশিনগুলো এক ভাঙাড়িওয়ালার কাছে বিক্রি করে দেন।
কিন্তু সেই ভাঙাড়িওয়ালা একজন বিশেষজ্ঞের পরামর্শ নেন এবং দেখা যায় ডার্বি যেখানে খনন বন্ধ করেছিলেন তার মাত্র ৩ ফুট নিচেই বিশাল সোনার খনি ছিল। ডার্বি এই ঘটনা থেকে শিখেছিলেন যে না মানি সব শেষ নয়, বরং সাফল্যের ঠিক এক ধাপ আগেই সবচেয়ে বড় বাধা কি আসে। ২. থমাস এডিসন, ১০,০০০ বারের শিক্ষা। অধ্যবসায়ের কথা বললে যার নাম সবার আগে আসে তিনি হলেন থমাস এডিসন। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের আগে তিনি ১০,০০০ বার ব্যর্থ হয়েছিলেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে কেন তিনি এতবার ব্যর্থ হয়েও চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তিনি উত্তর দিয়েছিলেন, আমি ১০,০০০ বার ব্যর্থ হইনি, বরং আমি এমন ১০,০০০টি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। তার এই অটল অধ্যবসায়ই অন্ধকার পৃথিবীকে আলোকিত করেছিল। ৩. হাল না ছাড়ার অদম্য শক্তি। অধ্যবসায় হল এমন একটি অভ্যাস যা ইচ্ছা শক্তির ওপর ভিত্তি করে গড়ে তোলা যায়। যে তার একমাত্র উপায় হল যে কোনো পরিস্থিতিতে মাঠ কামড়ে পড়ে থাকা। ফ্যানি হার্স্টের গল্প। লেখক ফ্যানি হার্স্ট যখন নিউ ইয়র্কে লেখালেখি শুরু করেন, টানা ৪ বছর তাকে লড়াই করতে হয়েছিল। ৩৬ জন প্রকাশক তার গল্প প্রত্যাখ্যান করার পর অবশেষে একটি গল্প প্রকাশিত হয়। তিনি বলেছিলেন, অন্যদের ক্ষেত্রে যাই হোক, আমি জয়ী হবই। আজ আমরা তাকে একজন সফল লেখিকা হিসেবে জানি, কারণ তিনি সেই অদৃশ্য গাইডের পরীক্ষায় পাশ করেছিলেন। বিজয়ীর মূল মন্ত্র সবসময় মনে রাখবেন, ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা কখনো জেতে না, আর বিজয়ীরা কখনো মাঠ ছেড়ে পালায় না। কুইটার্স নেভার উইন অ্যান্ড উইনার্স নেভার কুইট। ৪. কিভাবে অধ্যবসায় গড়ে তুলবেন। অধ্যবসায় কোনো জন্মগত গুণ নয়, এটি চর্চার মাধ্যমে গড়ে ওঠে। এর জন্য ৪টি ধাপ অনুসরণ করুন। ১. একটি সুনির্দিষ্ট লক্ষ্য যা অর্জনের জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকবে। ২. একটি স্পষ্ট পরিকল্পনা যা কাজের মাধ্যমে বাস্তবায়িত হবে। ৩. নেতিবাচক এবং নিরুৎসাহমূলক মন্তব্য থেকে নিজের মনকে পুরোপুরি বন্ধ রাখা। ৪. এমন একজন বা একদল মানুষের সাথে বন্ধুত্ব করা যারা আপনাকে উৎসাহিত করবে। মাস্টারমাইন্ড। মনে রাখবেন, দারিদ্র্য যেমন দারিদ্র্যের প্রতি আকৃষ্ট হয়, সফলতাও তেমনি অধ্যবসায়ের প্রতি আকৃষ্ট হয়। নেপোলিয়ন হিল একটি ধ্রুব সত্য দিয়ে এই অধ্যায়টি শুরু করেছেন। কোনো মানুষই একা সফল হতে পারে না। আপনি ব্যক্তিগতভাবে যতই দক্ষ বা বুদ্ধিমান হন না কেন, বিচ্ছিন্ন থেকে বড় কিছু অর্জন করা অসম্ভব। যেখানে একাকিত্ব আপনার গতি কমিয়ে দেয়, সেখানে সঠিক মানুষের সাথে মানসিক সমন্বয় বা অ্যালাইনমেন্ট আপনার সাফল্যের গতিকে বহুগুণে বাড়িয়ে দেয়। ১. ৫ জনের গড় নীতি, দ্য রুল অফ ৫। আপনি কি জানেন যে আপনি কাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটান? গবেষণায় দেখা গেছে, আপনি যে ৫ জন মানুষের সাথে সবচেয়ে বেশি সময় কাটান, আপনি ঠিক তাদের গড় হয়ে ওঠেন। আবেগ ছোঁয়াচে। হার্ভার্ডের একটি গবেষণায় দেখা গেছে যে আবেগ, বিশ্বাস এবং এমনকি কাজের উৎপাদনশীলতাও ছোঁয়াচে। আপনি যদি ৫ জন লক্ষ্যহীন এবং নেতিবাচক মানুষের সাথে থাকেন, তবে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে সুযোগ খোঁজার বদলে অজুহাত খুঁজতে শুরু করবে। মান উন্নত করুন। বিপরীতে, যদি আপনি ৫ জন উচ্চাকাঙ্ক্ষী এবং সফল মানুষের সাথে থাকেন, তবে আপনার নিজের কাজের মান এবং চিন্তার ধরন স্বয়ংক্রিয়ভাবে উন্নত হবে। মাস্টারমাইন্ড কি? হোয়াট ইজ আ মাস্টারমাইন্ড? মাস্টারমাইন্ড কেবল একটি সাধারণ গ্রুপ বা আড্ডা নয়, এটি হল ২ বা ততোধিক ব্যক্তির মধ্যে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য তৈরি হওয়া একটি মানসিক জোট, মেন্টাল অ্যালায়েন্স। যখন ২ বা ততোধিক মন এক সুরে এবং এক লক্ষ্যে কাজ করে, তখন সেখানে একটি তৃতীয় অদৃশ্য শক্তির জন্ম হয়, যাকে হিল মাস্টারমাইন্ড বলেছেন। এটি আপনার শক্তিকে বহুগুণ বৃদ্ধি করে এবং আপনার সাফল্যের সময়কে সংক্ষিপ্ত করে আনে। সফলদের ইতিহাস এবং মাস্টারমাইন্ড। ইতিহাসের প্রতিটি বড় সাম্রাজ্য গড়ে উঠেছে এই মাস্টারমাইন্ডের ওপর ভিত্তি করে। অ্যান্ড্রু কার্নেগি, তিনি তার বিশাল স্টিল সাম্রাজ্য গড়েছিলেন এমন বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত একটি মাস্টারমাইন্ড দলের মাধ্যমে, যাদের জ্ঞান তিনি সমন্বয় করেছিলেন। হেনরি ফোর্ড ও থমাস এডিসন, তারাও কখনো একা কাজ করেননি। তাদের চারপাশে ছিল এমন এক মানসিক নেটওয়ার্ক যা তাদের আইডিয়াগুলোকে শানিত করত। বিরাট কোহলি, তিনি কেবল ব্যক্তিগত দক্ষতার কারণে সেরা নন, তার পেছনে রয়েছে কোচ, মেন্টর এবং টিমের এক শক্তিশালী মাস্টারমাইন্ড গ্রুপ যা তাকে প্রতিদিন উন্নত করে। আপনার মাস্টারমাইন্ড দল কিভাবে তৈরি করবেন? আপনার মাস্টারমাইন্ড দলে কাকে রাখবেন তা নির্ধারণ করা একটি কৌশলগত সিদ্ধান্ত। পরামর্শের নিয়ম। হিল একটি চমৎকার নিয়ম দিয়েছেন। যদি আপনি কারো জীবনের সাথে নিজের জীবন অদলবদল করতে রাজি না থাকেন, তবে তার পরামর্শও কানে নেবেন না।
বিষাক্ত মানুষ বর্জন করুন, যারা সন্দেহ পোষণ করে, যারা পরনিন্দা করে বা যারা আলস্য পছন্দ করে, তাদের অবিলম্বে আপনার মানসিক পরিমণ্ডল থেকে সরিয়ে দিন। একটি দুর্বল মন আপনার জয়ের আগুনকে নিভিয়ে দিতে পারে। বিনিময় প্রথা। মাস্টারমাইন্ডের প্রতিটি সদস্যের জয় নিশ্চিত করতে হবে। আপনার দলে যারা থাকবে তাদের মেধা এবং সময়ের বিনিময়ে আপনি কি দেবেন তা আগেই ঠিক করে নিন। নিয়মিত বসা। সপ্তাহে অন্তত দুবার আপনার দলের সাথে বসুন এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত নিজেদের মধ্যে কাজের সমন্বয় এবং জবাবদিহিতা বজায় রাখুন। 5. একা থাকলে কি করবেন? আপনার চারপাশে যদি এখনই এমন সমমনা মানুষ না থাকে, তবে হতাশ হবেন না। আজ থেকেই অনলাইন মেন্টরদের কথা শুনুন, ভালো বই পড়ুন বা ডিসকর্ড ও লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মে সফল মানুষদের অনুসরণ করুন। আপনি নিজেই নিজের স্ট্যান্ডার্ড হয়ে উঠুন। আপনি যখন নিজের লক্ষ্যে অবিচল থাকবেন, মহাবিশ্বের নিয়ম অনুযায়ী সঠিক মানুষগুলো আপনার জীবনে এসে ধরা দেবে। একা চললে আপনি হয়তো দূরে যেতে পারবেন না, কিন্তু একটি মাস্টারমাইন্ড দলের সাথে চললে আপনি দিগন্ত জয় করতে পারবেন। তাই আজই আপনার সার্কেল বেছে নিন, কারণ আপনার সঙ্গীই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা সাধারণত মনে করি যে আমরা আমাদের জীবনের সব সিদ্ধান্ত সচেতনভাবে নিচ্ছি, কিন্তু নিউরোসায়েন্স এবং নেপোলিয়ন হিলের গবেষণা বলছে ভিন্ন কথা। আমাদের জীবনের 95% সিদ্ধান্ত নেয় আমাদের অবচেতন মন, সাবকনশিয়াস মাইন্ড। আপনার অবচেতন মন আপনার সচেতন মনের চেয়ে 5 লাখ গুণ দ্রুত তথ্য প্রসেস করতে পারে। এটি এমন এক শক্তির উৎস যা মহাবিশ্বের অসীম বুদ্ধিমত্তার সাথে আপনাকে যুক্ত করে। 1. অবচেতন মন, আপনার মনের সুপার কম্পিউটার। আপনার অবচেতন মন কোনো তর্কে জড়ায় না। আপনি একে যা দেন এটি তাই গ্রহণ করে এবং সেই অনুযায়ী আপনার জীবন সাজাতে শুরু করে। যদি আপনি বারবার বলেন আমি পারব না বা আমি গরিব, তবে আপনার অবচেতন মন সেই নির্দেশ মেনে আপনার সামনে কেবল বাধার পাহাড় নিয়ে আসবে। হিল একে একটি বাগানের সাথে তুলনা করেছেন। যদি আপনি নিজে এখানে পজিটিভ চিন্তার বীজ বপন না করেন, তবে আগাছা বা নেতিবাচক চিন্তা এখানে নিজে থেকেই বাসা বাঁধবে। 2. নাইট প্রোগ্রামিং, অবচেতন মনকে নতুন রূপ দেওয়া। অবচেতন মনকে রিপ্রোগ্রাম করার সবচেয়ে কার্যকরী সময় হল রাতে ঘুমানোর ঠিক আগের সময়টুকু, কারণ আপনি যখন ঘুমান আপনার অবচেতন মন তখনও কাজ করতে থাকে। ডিজিটাল ডিটক্স, ঘুমানোর অন্তত 30 মিনিট আগে ফোন বন্ধ করুন। লক্ষ্য লিখুন, ডায়েরিতে আপনার প্রধান 3টি লক্ষ্য লিখুন। অ্যাফার্মেশনস বা পজিটিভ কথা বা অ্যাফার্মেশন শুনুন, যেমন আমি সফল হচ্ছি, সম্পদ আমার দিকে আকৃষ্ট হচ্ছে। যখন আপনি পজিটিভ আবেগ নিয়ে ঘুমাতে যান, আপনার অবচেতন মন সেই ছবিগুলোকে সারা রাত প্রসেস করে এবং বাস্তবে রূপান্তরিত হওয়ার পথ খোঁজে। 3. ষষ্ঠ ইন্দ্রিয়, জ্ঞানের মন্দির, দ্য টেম্পল অব উইজডম। নেপোলিয়ন হিলের মতে ষষ্ঠ ইন্দ্রিয় হল মানুষের চিন্তা শক্তির চূড়ান্ত পর্যায়, যাকে তিনি জ্ঞানের মন্দির বলেছেন। এটি এমন এক শক্তি যা সরাসরি আপনার অবচেতন মন এবং অসীম বুদ্ধিমত্তার মধ্যে যোগাযোগ স্থাপন করে। অভিভাবক দেবদূত বা গার্ডিয়ান এঞ্জেল। ষষ্ঠ ইন্দ্রিয় আপনাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং আসন্ন বিপদ সম্পর্কে আগে থেকেই সংকেত দেয়। গাট ফিলিং বা ইনটিউশন। অনেক বড় সফল ব্যক্তি যেমন রতন টাটা বা স্টিভ জবস গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের গাট ফিলিং বা অন্তরাত্মার ডাক শুনেছেন। এটি কোনো জাদু নয়, বরং আপনার অবচেতন মনে জমা হওয়া হাজারো অভিজ্ঞতার একটি সংক্ষিপ্ত নির্যাস। 4. কিভাবে ষষ্ঠ ইন্দ্রিয় বা ইনটিউশন শানিত করবেন? ষষ্ঠ ইন্দ্রিয় কোনো অলৌকিক দান নয়, এটি অনুশীলনের মাধ্যমে অর্জন করা যায়। নীরবতা পালন। প্রতিদিন অন্তত 10 মিনিট কোনো ফোন বা মিউজিক ছাড়া সম্পূর্ণ শান্ত হয়ে বসুন। এই নীরবতার মধ্যেই আপনি আপনার অন্তরের কণ্ঠস্বর শুনতে পাবেন। মাইন্ডফুলনেস বা সচেতন হাঁটা। হাঁটার সময় আপনার চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করুন। কোনো প্রতিক্রিয়া না দিয়ে কেবল দেখুন আপনার মনে কী ধরনের চিন্তা আসছে। ধ্যান ও সংযোগ। নিয়মিত ধ্যান বা প্রার্থনার মাধ্যমে নিজের ভেতরে থাকা সেই অসীম শক্তির সাথে সংযোগ স্থাপন করুন। মনে রাখবেন, আপনার ভেতরেই ঈশ্বর বা সেই মহান শক্তির অংশ বাস করছে, যা আপনাকে সঠিক পথ দেখানোর জন্য প্রস্তুত।
5. পুনরাবৃত্তির শক্তি, রেপিটেশন। অবচেতন মন পুনরাবৃত্তির ভাষা বোঝে। একবার কোনো পজিটিভ তথ্য শুনলে তা আপনার জীবন পরিবর্তন করবে না। আপনাকে এটি প্রতিদিন বারবার শুনতে এবং অনুভব করতে হবে, যতক্ষণ না এটি আপনার অভ্যেসে পরিণত হয়। আপনি যখন আপনার সফলতার চিত্রটি মনের চোখে স্পষ্ট দেখতে শুরু করবেন, তখন আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আপনার জন্য সুযোগের দরজাগুলো খুলে দেবে। আপনার অবচেতন মন হলো সেই ইঞ্জিন যা আপনার জীবনের জাহাজকে চালায়, আর ষষ্ঠ ইন্দ্রিয় হলো সেই কম্পাস যা আপনাকে সঠিক দিকে নিয়ে যায়। এই দুই শক্তির সমন্বয় আপনাকে সাধারণ মানুষ থেকে একজন অজেয় ব্যক্তিতে রূপান্তর করতে পারে। সাফল্যের পথে একটি বড় বাধা হল আমাদের বিকল্প রাস্তা বা ব্যাকআপ প্ল্যান। নেপোলিয়ন হিল শিখিয়েছেন যে প্রকৃত রূপান্তর তখনই ঘটে যখন আপনি আপনার পিছনে ফেরার সব রাস্তা বন্ধ করে দেন। একে বলা হয় বার্নিং দ্য ব্রিজেস, অর্থাৎ এমন এক অবস্থায় পৌঁছানো যেখানে জয় ছাড়া আপনার কাছে আর কোনো বিকল্প থাকবে না। 1. জাহাজে আগুন দেওয়ার সেই প্রাচীন গল্প। হিল একটি প্রাচীন বীর যোদ্ধার কাহিনী উল্লেখ করেছেন, যিনি তার সেনাবাহিনীকে নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে শত্রু দেশে পৌঁছেছিলেন। তীরে নামার পর তিনি তার সৈন্যদের অবাক করে দিয়ে নির্দেশ দেন, সবগুলো জাহাজ পুড়িয়ে দাও। তিনি বলেছিলেন, তোমরা কি দেখতে পাচ্ছ জাহাজগুলো জ্বলছে? এর অর্থ হল জয়ী হওয়া ছাড়া আমাদের আর জীবিত ফিরে যাওয়ার কোনো পথ নেই। যখন কোনো মানুষের সামনে জয়ী হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, তখন তার মন অবিশ্বাস্য শক্তিতে লড়াই করে এবং শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনে। 2. দ্বিবিধা বিভক্ত মন, পরাজিত মন। আমরা যখন মনে মনে ভাবি যে যদি এটা কাজ না করে তবে আমি আগের কাজে ফিরে যাব, তখন আমাদের মন পুরোপুরি একাগ্র হতে পারে না। হিলের মতে একটি দ্বিবিধা বিভক্ত মন সবসময়ই পরাজিত মন। অ্যান্ড্রু কার্নেগি তার সাথে কাজ করার জন্য এমন মানুষদের খুঁজতেন যাদের মনে সাফল্যের জন্য একটিমাত্র অমোঘ লক্ষ্য বা অবসেশন কাজ করত। তিনি চাইতেন তার কর্মীরা যেন অন্য সব লক্ষ্যের দরজা বন্ধ করে দিয়ে কেবল একটি লক্ষ্যেই স্থির থাকে। চার্লস শোয়াব যখন স্টিল সাম্রাজ্যের প্রেসিডেন্ট হওয়ার সিদ্ধান্ত নেন, তিনি নিরাপত্তার পথে না হেঁটে দৃঢ়তার সাথে নিজের লক্ষ্য স্থির করেছিলেন এবং তার মনে মধ্যম মানের জীবনের সব দরজা বন্ধ করে দিয়েছিলেন। কেন বিকল্প পথ বা প্ল্যান বি বিপজ্জনক? সাফল্যের জন্য প্ল্যান বি বা বিকল্প পরিকল্পনা থাকা মানেই হল আপনি পরাজয়ের কথা ভাবছেন। হেনরি ফোর্ড যখন অ্যাসেম্বলি লাইনের ওপর বাজি ধরেছিলেন, তিনি কোনো অনুমতির অপেক্ষা করেননি বা কোনো বিকল্প রাস্তা খোলা রাখেননি। তিনি ব্যর্থতাকে কোনো অপশন হিসেবেই রাখেননি। থমাস এডিসন যখন 10,000 বার ব্যর্থ হয়েছিলেন, তিনি একবারও পিছনে ফিরে যাওয়ার কথা ভাবেননি, কারণ তার ফেরার মতো কোনো ব্রিজ বা রাস্তা অবশিষ্ট ছিল না। 4. অবচেতন মনের ওপর এর প্রভাব। আপনি যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেন এবং সব পালানোর পথ বন্ধ করেন, তখন আপনি আপনার অবচেতন মনকে একটি শক্তিশালী সংকেত দেন যে তোমার দেওয়া নির্দেশই এখন আইন। এই অবস্থায় আপনার মস্তিষ্ক এমন কিছু ক্ষমতা সক্রিয় করে যা সাধারণ অবস্থায় মানুষ কখনো স্পর্শ করতে পারে না। এটি কেবল একটি মানসিক কৌশল নয়, এটি এক ধরনের মেন্টাল ওয়ারফেয়ার বা মানসিক যুদ্ধ, যেখানে আপনি বিশৃঙ্খলা বা ভয়ের মধ্যেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন। 5. আজই আপনার ব্রিজ পুড়িয়ে ফেলুন। বার্ন ইয়োর ব্রিজেস টুডে। আপনার অতীতের দুর্বল সত্তার কাছে ফিরে যাওয়ার সিঁড়িটি আজই ভেঙে ফেলুন। অজুহাত বর্জন করুন। যদি এটা না হয় তবে কি হবে? এই ধরনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সিদ্ধান্তই শেষ কথা। আপনি কি হতে চান তা নিয়ে একবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললে আর পিছনে তাকাবেন না। পুরনো অভ্যাস ত্যাগ করুন। আপনার অতীতের সেই সব অভ্যাস বা স্মৃতি মুছে ফেলুন যা আপনাকে এগিয়ে যেতে বাধা দেয়। মনে রাখবেন, মহানতা সেই মুহূর্তেই শুরু হয় যখন আপনি আপনার পিছনের দরজা বন্ধ করে দিয়ে আগুনের মতো তেজ নিয়ে সামনের দিকে এগিয়ে যান। আজই সেই দিন যেদিন আপনি আর চেষ্টা করবেন না, বরং জয়ী হওয়া পর্যন্ত থামবেন না, কারণ আপনার জন্য এখন কেবল একটিই দিক খোলা আছে, আর তা হল সামনের দিক। এই অডিও বুকটি যখন শেষ হচ্ছে, তখন একটি সত্য হৃদয়ে ধারণ করুন। আপনি আর সেই আগের মানুষটি নন যিনি এই যাত্রা শুরু করেছিলেন। গত কয়েক মিনিটে আপনার চিন্তার জগতে যে পরিবর্তন এসেছে তা কেবল অনুপ্রেরণা নয়, এটি আপনার নতুন জীবনের ব্লুপ্রিন্ট। নেপোলিয়ন হিল আমাদের শিখিয়েছেন যে পৃথিবী কোনো দুর্বল বা দ্বিধাগ্রস্ত মানুষের জন্য নয়। পৃথিবী কেবল সেই মানুষের কাছে নতি স্বীকার করে যে জানে সে কোথায় যাচ্ছে এবং যার সিদ্ধান্ত পাহাড়ের মতো অটল। মনে রাখবেন, সাফল্য কোনো কাতকতালীয় বিষয় নয়, এটি আপনার মানসিক প্রোগ্রামেরই প্রতিফলন।
আপনি যদি বিশ্বাস করেন যে জয় আপনার নিশ্চিত, তবে আপনার অবচেতন মন সেই জয় ছিনিয়ে আনার সব পথ খুলে দেবে। আপনার ভেতরেই সেই অসীম বুদ্ধিমত্তা বা স্রষ্টার দেওয়া শক্তি লুকিয়ে আছে, যা অভাবকে প্রাচুর্যে এবং স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারে। আকাঙ্ক্ষা যখন বিশ্বাসের সাথে যুক্ত হয়, তখন অসম্ভব বলে কোনো শব্দ থাকে না। তাই আজ থেকেই সেই মানুষটির মতো বাঁচতে শুরু করুন, যে মানুষটি আপনি হতে চান। আপনার প্রতিটি পদক্ষেপে যেন সেই নিশ্চয়তা থাকে যে আপনি বিজয়ী হওয়ার জন্যেই জন্মেছেন।